নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, একটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে যে পাকিস্তানের আমাদের শাহবাজ শরীফ এবং তাদের ফেইল মাস্টার আসিম মুনির তারা সাদর অভ্যর্থনা পেলেন মানে হোয়াইট হাউসে, অথচ এত চেষ্টা করার পরও ডক্টর ইউনূস কেন দেখা পেলেন না? কেন তিনি উপেক্ষিত নায়ক হয়ে রইলেন? এর পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে ভূ রাজনৈতিক খেলা। এখন দেখুন, বাংলাদেশও ভারতের পক্ষে বিপজ্জনক, পাকিস্তানও বিপজ্জনক। তাহলে বাংলাদেশকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা কেন? বাংলাদেশে মৌলবাদী সংগঠন আছে, পাকিস্তানেও মৌলবাদী সংগঠন আছে। পাকিস্তানের ভেতরে আভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা রয়েছে। ভারত পাকিস্তানের শত্রু, ভারত বাংলাদেশের শত্রু। মানে ওরা মনে করে যে বাংলাদেশ আমাদের, বাংলাদেশ মনে করে, পাকিস্তান মনে করে ভারত শত্রু। ঠিক আছে, ভারত শত্রু। তাহলে কি এমন ঘটনা ঘটলো, মাইনাস জিনিসগুলো ঘটলো, কোনগুলো বিয়োগ গেল, যার জন্য বাংলাদেশ উপেক্ষিত হয়ে রইলেন? বলা যায় ডক্টর ইউনূস তিনি চরমভাবে উপেক্ষিত হলেন। একটা ফটো তার কপালে জুটল না, এত লবিং করো। এর কারণ হচ্ছে, দেখুন, বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ 3 দিক দিয়ে ঘেরা একটা রাষ্ট্র, আর তার একদিক খোলা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর যদি আটকে দেয়, 3 দিক যদি আটকে দেয় ভারতবর্ষ, বাংলাদেশের নড়ার জায়গা নেই। পাকিস্তানের কি আছে? পাকিস্তানের আছে একটা লম্বা রাষ্ট্র, তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তার গন্ডগোল টন্ডগোল থাকুক, রাষ্ট্রটা তো বড় আছে, লম্বা চওড়া অনেক বড় আছে। সে কুত্তার শেপে হোক, যার শেপেই হোক না কেন, রাষ্ট্রটা বড়। এখন সেখানে অনেক ভাঙাভাঙির ব্যাপার আছে, অনেক স্বাধীনতার লড়াই ফড়াই চলছে। কিন্তু পাকিস্তানের প্লাস পয়েন্ট যেটা, পাকিস্তানের সেটা হচ্ছে একটা সলিড সেনাবাহিনী রয়েছে। এই যে সলিড সেনাবাহিনী, যেটা বাংলাদেশের নেই। পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু আমি বরাবরই বলি অত্যন্ত লড়াকু সেনাবাহিনী। হতে পারে আমাদের শত্রু, কিন্তু তারা যা সেনাবাহিনী যা তৈরি করেছে, নিচের তলার যে বড় অফিসারগুলো হচ্ছে সব 2 নম্বর, সব পয়সা ঝাড়ে, আর রিটায়ার করার পর সব বিদেশ চলে যায়। কিন্তু যারা নিচু তলার অফিসার, যারা হচ্ছে সৈনিক, তারা হচ্ছে আসল দেশপ্রেমিক, এবং তারা মানে প্রাণও দিতে পারে। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে, পাকিস্তানে মৃত্যুর জন্য, ভয় ডরহীন মৃত্যুর জন্য সন্ত্রাসবাদী আছে, যারা ভারতবর্ষে গোপনে ঢোকে এবং গুলি খায়, তাদের মৃত্যু অবধারিত হয়। আগে যতগুলো হয়েছে, ইনসিডেন্ট হয়েছে, তখন ভারতবর্ষের সরকার সেরকম উদাসীন ছিল, ফলে ইনফিল্ট্রেশন হয়ে আমাদের এখানে 26/11 থেকে মুম্বাই হামলা অব্দি অনেক কিছুই হয়েছে। কিন্তু এখন তো হচ্ছে না। তাহলেও কেন ইনফিল্ট্রেশন চলছে? তার মানে ওদের মগজে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শহীদ হলে জান্নাতে যাওয়া যাবে, এবং তাদের কাছে যে সমস্ত সন্ত্রাসবাদী আছে সেগুলো কিন্তু মারাত্মক রকমের একদম ওয়ান মাইন্ডসেট এর সন্ত্রাসবাদী রয়েছে। কিন্তু বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী আছে, তারা হচ্ছে মুখেই তরবর 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 করে। এখনো পর্যন্ত মানে মানে এখনো সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ভারতবর্ষের মধ্যে ঢুকে তারা অস্থিরতা করবে। অস্থিরতা করার চেষ্টা করছে, বা করার প্ল্যান করছে, বা করেছে। ফলে বাংলাদেশের ওপরে যতটা ভরসা করা যায়, ততটা ভরসা মানে করা যায় না, যতটা ভরসা করা যায় পাকিস্তানের উপরে। আর পাকিস্তান যতই মার খাক ভারতবর্ষের কাছে, পাকিস্তানের সেনাবাহিনী চেনে হচ্ছে নোট। এবার আপনারা প্রশ্ন করবেন যে এর আগে 2 বার জেনারেল মানে ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি 2 বার নিউ ইয়র্ক গিয়েছেন, এই আমেরিকা গিয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে। একবার উনি ডিনারে আমন্ত্রিত হলেন, আর একবার গিয়ে দেখা করলেন, সমস্ত সেনা প্রধানদের সঙ্গে দেখা করলেন। এইবার তৃতীয়বার যেটা ডেকে পাঠানো হলো আসিম মুনির এবং শাহবাজ শরীফকে। পাকিস্তানের দুটো সরকার চলে, একটা হচ্ছে আর্মির সরকার আর একটা হচ্ছে সামনে দাঁড় করানো একটা পুতুল সরকার। তাহলে কিছু যদি বলাতে হয় তাহলে পরে তখন পুতুল সরকারকে সামনে দাঁড় করিয়ে দেয় শাহবাজ শরীফকে, আর ডিসিশন নেওয়ার বেলায় সে ডিসিশন নেয় কিন্তু হচ্ছে আর্মি, আসিম মুনির। তার জন্য ডিসিশন নেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা হয়েছে তখন ওই দুবার কিন্তু ডাকা হয়েছে এই আসিম মুনিরকে, এবং তৃতীয়বার যখন সামনাসামনি কথা বলার, রাষ্ট্রের পক্ষে কথা বলার দরকার আছে, তখন শেহবাজ শরীফকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শেহবাজ শরীফ ভারতের পক্ষে বিষোদ্গার করেছে, হিন্দুত্ববাদ নিয়ে বিষোদ্গার করেছেন। এগুলো হচ্ছে সব পুরনো গল্প। এখন ভারতবর্ষ যে তৈরি হয়ে রয়েছে চারদিক দিয়ে, মানে ভারতবর্ষ জানে যে আমার ওপরে আঘাত আসবে এবং ভারতবর্ষ তৈরিও আছে, একদম ভেতরে ভেতরে তৈরি আছে। ভারতবর্ষ কিছু জিনিসের জন্য অপেক্ষা করছে। গতবারও আপনাদের বলেছিলাম যে কিছু জিনিসের জন্য ভারতবর্ষ অপেক্ষা করছে, মানে সময়টা হোক। এখন ভূরাজনৈতিক যে খেলাটা চলছে না, সেই খেলাটা আমি বলবো কালকে আপনাদের, যে ভূরাজনৈতিক যে খেলাটা, এই খেলাটাতে যেটা মানে আপনার ক্লাউড বাস্টিং যাকে বলে, মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড বাস্টিং রেইন যেটা হবে, সেটা হয়তো 2 মাস দেরি হবে কি 3 মাস দেরি হবে, কিন্তু ক্লাউড বাস্টিংটা হবে কিন্তু বাংলাদেশের উপরে। বহু ক্ষয়ক্ষতি হবে, বহু ক্ষয়ক্ষতি। আজকে আমি বলে দিলাম আপনাদের, বহু ক্ষয়ক্ষতি হবে। যেদিকে যাচ্ছে এই সমস্ত কূটনীতি এবং রাজনীতি এবং পারস্পরিক দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে যেদিকে যাচ্ছে, এখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আজকে আমি বলে দিচ্ছি, একটা অক্ষশক্তি হবে, একটা মিত্র শক্তি হবে। কে এখন অক্ষশক্তির মধ্যে থাকবে, কে মিত্র শক্তির মধ্যে থাকবে এখন আমি বলতে পারছি না। তবে বাংলাদেশের ওপরে ক্লাউড বাস্টিং নিশ্চিতভাবে হবে, কারণ এখানে ভারত আছে, রাশিয়া আছে, চীন আছে, আর তাদের দেখবে তাদের উপস্থিতি কোথায় আছে, আমেরিকান উপস্থিতি আছে বাংলাদেশে। ফলে মারো বাংলাদেশকে, বাংলাদেশকে মারো নয়, মারো আমেরিকান সোলজারকে, তার অ্যাপারেটাসকে, যেগুলো ওখানে ফিট করে গেছে। এখানে এই সমস্ত সিস্টেম যে সমস্ত এসে ফিট করে গিয়েছিল, C-130 বিমানে এসেছিল না, সব ফিট করে গেছিল, সেগুলো সব নজর রাখছে। তাহলে এই 3টে দেশ কিভাবে করবে সেটা আমি কালকে বলবো। অলরেডি আমি আপনাদের বলে দিচ্ছি, অলরেডি কনফার্ম সূত্র এটা জানাচ্ছে, রাশিয়ার 10টা আপনার নিউক্লিয়ার সাবমেরিন জাপান উপকূলে কিন্তু পৌঁছে গিয়েছে। জাপান থেকে মাত্র 7,000 কিলোমিটার দূরে আছে ওয়াশিংটন ডিসি, এই 2,500 কিলোমিটার দূরে আছে ওয়াশিংটন ডিসি, আর ভারতের থেকে আছে 7,500 থেকে 8,000 কিলোমিটার এয়ার রুটে যদি আপনি ধরেন। চীন রাশিয়া দুজনেই জানে যে আমাদের হয়ে একা লড়ে যাচ্ছে ভারতবর্ষ, কারণ চীনের দবানোর জন্য ভারতবর্ষকে প্রয়োজন ছিল, ভারতবর্ষ সেই ফাঁদে পা দেয়নি। চীনের সঙ্গে আভ্যন্তরীণ বিবাদ আমরা মিটিয়ে নিয়েছি, এখন তো আমরা বাইরের বিবাদ মেটাই, ঘরের বিবাদ আমরা পরে মেটাবো, আগে আমরা হাতে হাত বেলাই। ফলে রাশিয়া জানে আমার যদি তেল যদি ভারতবর্ষ না কেনে তাহলে আমার অর্থনীতি একেবারে গোল্লায় যাবে। ফলে ভারত কি করছে, ভারত দুপক্ষের যে আপনার এটা স্বার্থটা, সেই স্বার্থটা রক্ষা করে চলেছে, এবং যত স্বার্থ রক্ষা করছে আমেরিকা তত বেশি উত্তেজিত হচ্ছে, এবং আমেরিকা একটা বিশ্ব জুড়ে অশান্তির চেষ্টা করছে। এই অশান্তির মধ্যে বাতাবরণে কে কে আমেরিকার সঙ্গে যোগ দেবে, কে কে আমেরিকার মধ্যে থাকবে না, এবং কে কে নিউট্রাল থাকবে, আমি সেটা কালকে আপনাদের সকালবেলা বলবো। আজকে এই ভিডিওটা আমি শুধু আসিম মুনির এবং শেহবাজ শরীফ ভার্সেস আমি ইউনুসকে নিয়ে বললাম, যে ইউনুস কেন এত উপেক্ষিত, এই একটাই কারণে, সেটা ভূরাজনৈতিকভাবে যতটাই ইম্পর্টেন্ট, পাকিস্তান যতটাই ইম্পর্টেন্ট বাংলাদেশের মতো,
কিন্তু তবু এই সমস্ত কিছু গোলযোগের কারণে সেইখানে পাকিস্তান বেশি পাত্তা পেয়েছে, বাংলাদেশ পায়নি। বাংলাদেশ তাকে টাকা দিলে সে বেঁচে থাকবে, টাকা না দিলে রাষ্ট্র গোল্লায় চলে যাবে, তাতে আমেরিকার কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষ বললে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কিছু যাবে আসবে না। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি, লম্বা করবো না বেশি। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর বিকেলবেলা আমি আপনাদের বলবো যে পুজো এসে গেছে, মূর্তি ভাঙা দেখে বোঝা যাচ্ছে পুজো এসে গেছে। তা মূর্তি ভাঙার সঙ্গে সঙ্গে কি কি চলছে সেটা নিয়ে আমি বিকেলবেলা ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।